হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অনন্যাদি। আমি আজ নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে চ্যাপ্টারটা আমরা করতেছিলাম, মানব জনন বা হিউম্যান রিপ্রোডাকশন। আজ এই হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জননের এটা একটা লাস্ট লেকচার, এটাই তোমাদের শেষ লেকচার। তো আশা করি তোমরা আমার আগের ক্লাসগুলো দেখেছো এবং সেগুলোই তোমরা হেল্পফুল হয়েছো। তো আগের ক্লাস অবধি আমরা কত দূর করেছিলাম? আগের ক্লাসে আমরা ইমপ্লান্টেশন অবধি করেছিলাম, রোপণ অবধি। তো আজ আমরা শুরু করব প্রেগনেন্সি, অমরা, প্লাসেন্টেশন, এইসবগুলো আজকে কভার করে নেব, পুরোটা আজকে শেষ করে নেব। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আমরা কি পড়ব না, গর্ভাবস্থা ও অমরা গঠন। কি রয়েছে গর্ভাবস্থাটা কি না, গর্ভাবস্থা হচ্ছে মানুষের মাতৃদেহে জরায়ুর অন্তঃস্থ প্রকোষ্ঠে ব্লাস্টোসিস্টের রোপণ থেকে শুরু করে, ব্লাস্টোসিস্ট তোমাদের পড়িয়েছি, ব্লাস্টোসিস্টের রোপণ থেকে শুরু করে ভ্রূণের গঠন, বিকাশ ও সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত যে অবস্থা থাকে তাকে আমরা বলছি গর্ভাবস্থা। অর্থাৎ পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাকে বলা হচ্ছে গর্ভাবস্থা। গর্ভাবস্থায় মাতৃদেহের পরিবর্তন কি কি হয় না, গর্ভাবস্থার সময়কালটা একবার বলে নি। গর্ভাবস্থার সময়কালটা কখন থেকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ স্বাভাবিক গর্ভাবস্থার ক্ষেত্রে দেখা যায় কতদিন না, প্রায় গড়ে 280 দিন। এই সময় কি হয় না, ডিম্বাণুর নিষিক্তকরণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত সময়কালটাকে গর্ভাবস্থার সময়কাল হিসেবে নির্বাচন করা হয়। বুঝতে পেরেছ? তো এরপরে কি করব, গর্ভাবস্থা মাতৃদেহে পরিবর্তন। কি কি পরিবর্তন হয় এই যে এই প্রেগনেন্সি চলাকালীন বা এই গর্ভাবস্থার ফলে মাতৃদেহের কি কি পরিবর্তন হয় সেইগুলো জেনে নেব। কি কি পরিবর্তন হয় না, প্রথমেই রয়েছে কি, দৈহিক ওজন বৃদ্ধি। দৈহিক ওজন বৃদ্ধি অর্থাৎ কি না, গর্ভাবস্থায় মায়ের ওজন 10 থেকে 20 কেজি বৃদ্ধি পেয়ে যায়। কেন বৃদ্ধি পায়? কারণ সেক্ষেত্রে কি হচ্ছে, একটা গর্ভাবস্থার ক্ষেত্রে কি হচ্ছে, একটা ভ্রূণ সৃষ্টি হচ্ছে, একটা অমরা গঠিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, ফ্যাট সঞ্চয় হচ্ছে। আর সেই কারণেই দেহের মায়ের যে দৈহিক আকারটা সেটাই বৃদ্ধি ঘটছে, আর এর ফলে ওজনও বৃদ্ধি ঘটছে। এরপর কি রয়েছে, সংবহন তন্ত্রের পরিবর্তন। সংবহন তন্ত্রের পরিবর্তন অর্থাৎ কি না, গর্ভাবস্থায় হৃদস্পন্দন ও হৃদ উৎপাদ বৃদ্ধি পায়। হার্ট উৎপাদ প্রায় 30% বেড়ে যায়। আর আরবিসি উৎপাদন হার এ সময় বৃদ্ধি পায়। তাই আয়রন ট্যাবলেট মানুষকে খেতে বলে এই সময়, যে আয়রন ট্যাবলেটটা এই সময় আবশ্যক একটা জরুরি উপাদান। এরপর কি রয়েছে না, শ্বাসতন্ত্রের পরিবর্তন। শ্বাসতন্ত্রের পরিবর্তনটা কি, ভ্রূণের অক্সিজেনের প্রয়োজন হয়, তার ফলে কি হয় না, মাতৃদেহে অক্সিজেনের চাহিদা প্রায় দ্বিগুণ নয়, তার যতটা নর্মাল চাহিদা থাকে তার 15 to 20% বৃদ্ধি পেয়ে যায়। এই কারণে মাতৃদেহে শ্বাসার বা কি হয়, টাইডাল বায়ুর পরিমাণ বৃদ্ধি পায়। আর কি কি পরিবর্তন দেখা যায়, অন্তঃক্ষরা তন্ত্রের পরিবর্তন অর্থাৎ কি না, এই সময় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের বৃদ্ধি পায়, আর এর ফলে পিটুইটারি থেকে FSH, LH প্রভৃতি হরমোনগুলো ক্ষরণ হ্রাস পায়। আর গর্ভাবস্থায় দেহের হরমোনের নিঃসরণের পরিমাণ পরিবর্তিত হয়। রক্তে কখনো কখনো হরমোনের বিভিন্ন তারতম্যের জন্য কি হয়, মর্নিং সিকনেস দেখা যায়। আর কি, বৃক্কের কাজের পরিবর্তন। বৃক্কের কাজের পরিবর্তন অর্থাৎ কি না, রক্তের পরিমাণ বৃদ্ধিতে GFR বৃদ্ধি পায়, ফলে কি হয়, মূত্র উৎপাদনের হার, মূত্র ত্যাগের মাত্রা বৃদ্ধি পায়। আর GFR বৃদ্ধির ফলে মূত্রে অনেক সময় গ্লুকোজের মাত্রাটাও বৃদ্ধি পেয়ে যায়। এরপর কি করব, জননতন্ত্রের পরিবর্তন। জননতন্ত্রের পরিবর্তন কি, এন্ডোমেট্রিয়ামটি অমরার ডেসিডুয়া অংশ গঠন করে। জরায়ু ও সার্ভিক অংশ দুটি আকারে বৃহত্তর হয়। আর কি হয়, ভ্যাজাইনার অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, আর স্তনগ্রন্থিগুলি বড় ও ক্ষরণক্ষম হয়ে ওঠে। তো এটাই হচ্ছে জননতন্ত্রের পরিবর্তন।
এরপর আমরা কি জানবো, এরপর আমরা ব্লাস্টুলা অবধি তো জেনেছি, এরপর কি দেখবো না গর্ভাবস্থার ক্ষেত্রে ওই ব্লাস্টুলা থেকে গ্ল্যাস্টুলার রূপান্তর। কিভাবে রূপান্তর হয় না, ব্লাস্টোসিসের অন্তর্গত ব্লাস্টোমিয়ান নামক কোষগুলো চলনের ফলে এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম এই জার্ম স্তরগুলো ভ্রূণের দশার সৃষ্টি করে, তাকেই কি বলে, গ্ল্যাস্টুলা বলে। এই গ্ল্যাস্টুলা, এই যে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট থেকে এই গ্ল্যাস্টুলায় রূপান্তর হওয়ার ঘটনাকে কি বলে হচ্ছে গ্ল্যাস্টুলেশন। এই গ্ল্যাস্টুলেশন পদ্ধতিতে ব্লাস্টোমিয়ারের যে কোষগুলো সংগঠিত হয় তাকে কি বলে মরফোজেনেটিক চলন। মরফোজেনেটিক চলন এটা কোথায় ঘটে আর তার কখন ঘটে, তার স্থান আর সময়কালটা কখন না ব্লাস্টোসিস্ট জরায়ুর প্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হওয়ার পর থেকে এটি শুরু হয়। অর্থাৎ ব্লাস্টোসিস্টটা যখন এন্ডোমেট্রিয়াম স্তরে ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে, রোপিত হচ্ছে, তারপর থেকেই এটা স্টার্ট হচ্ছে। অর্থাৎ কি না নিষেকের 10 থেকে 12 দিন পর থেকে গ্ল্যাস্টুলেশন শুরু হয়, আর কতদিন অবধি চলতে থাকে, তৃতীয় সপ্তাহ অবধি। তার পদ্ধতিটা আমরা এখন জেনে নিব। তার পদ্ধতি কি, প্রথমে রয়েছে দ্বিস্তরীয় জার্মিনাল ডিস্ক গঠন। সেটা কি, সেটা হচ্ছে ব্লাস্টোসিস্টের এমব্রায়োব্লাস্ট স্টেম কোষ ধারণ করে। এই কোষগুলো থেকে পরিস্ফুরণের মাধ্যমে দেহের সকল প্রকার কলা বা অঙ্গ সৃষ্টি করা সম্ভব। এই স্টেম কোষগুলি বিন্যস্ত হয়ে একটি চ্যাপ্টা ও প্রসারিত জার্মিনাল ডিস্ক বা এমব্রায়োনিক ডিস্ক গঠন করে। জার্ম ডিস্কের কোষগুলি দুটি স্তরে বিভাজিত হয়, কি কি, হাইপোব্লাস্ট, ব্লাস্টোসিলের দিকে অবস্থিত চ্যাপ্টা ও বহুভুজাকার কোষ যাকে বলা হয় হাইপোব্লাস্ট, যেটাকে বলে প্রাথমিক এন্ডোডাম। আর একটা কি, আর একটা হচ্ছে এপিব্লাস্ট। এপিব্লাস্টটা কি, এপিব্লাস্টটা হচ্ছে সাইট্রোট্রোফোব্লাস্টের দিকে অবস্থিত স্তম্ভাকার কোষগুলো দ্বারা গঠিত এপিব্লাস্ট স্তরকে বলা হচ্ছে এপিব্লাস্ট। একে কি বলে, একে বলে প্রাথমিক একটোডাম, সেটাকে প্রাথমিক এন্ডোডাম, একে বলে প্রাথমিক একটোডাম। এরপর কি রয়েছে, এরপরে হচ্ছে অ্যামনিওটিক গহ্বর সৃষ্টি। আমরা কি দেখবো, অ্যামনিওটিক গহ্বর সৃষ্টি। প্রাথমিক একটোডাম ও সাইটোট্রোফোব্লাস্টের মধ্যে একটি গহ্বর সৃষ্টি হয়, তাকে কি বলে অ্যামনিওটিক গহ্বর বা অ্যামনিওটিক ক্যাভিটি। এই গহ্বরটি এক প্রকার তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, তাকে কি বলে অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল, বা একে লাইকার অ্যামনিও বলা হয়। এই সাইটোট্রোফোব্লাস্ট থেকে অ্যামনিওজেনিক কোষ সৃষ্টি হয়। এই কোষগুলো কি করে না অ্যামনিওটিক গহ্বরের ছাদ বা রূপ গঠন করে। তাই প্রাথমিক একটোডাম অ্যামনিওটিক গহ্বরের মেঝে বা ফ্লোর গঠন করে। এরপরে কি না প্রাথমিক কুসুমথলি গঠন। প্রাথমিক কুসুমথলি গঠন কি না প্রাথমিক একটোডাম থেকে সৃষ্ট কোষগুলো মরফোজেনেটিক চলনের মাধ্যমে ব্লাস্টোসিলকে ঘিরে একটি আবরণী বা পর্দা গঠন করে, যাকে হিউসার বর্ণিত পর্দাও বলা হয়। এই পর্দাটি কি করে দ্বিস্তরীয় জার্ম ডিস্কের সঙ্গে সংলগ্ন থেকে একটি থলির মতো অংশ গঠন করে, তাকে বলা হয় কি না প্রাথমিক কুসুম থলি। তারপরে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডাম গঠন, সেটা কি না সাইটোট্রোফোব্লাস্ট থেকে জার্মিনাল ডিস্ক ও অ্যামনিওটিক গহ্বরের বাইরের দিকে একটি স্তর গঠিত হয়, যাকে কি বলে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডাম বলে। এরপর কি কোরিয়নিক গহ্বর গঠন। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডামের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর সৃষ্টি হয়, যেগুলো কি হয় না একটা বড় প্রকোষ্ঠ গঠিত করে, একেই বলা হয় কোরিয়নিক প্রকোষ্ঠ বা এক্সট্রা এমব্রায়োনিক সিলোম। এরপর কি রয়েছে গৌণ কুসুমথলি গঠন। গৌণ কুসুমথলি গঠন কি না কোরিয়নিক গহ্বরে সৃষ্ট হওয়ার ফলে প্রাথমিক কুসুমথলি প্রাচীর গাত্রের কোষগুলো স্তম্ভাকার হওয়ার ফলে প্রাথমিক কুসুমথলি গৌণ কুসুমথলিতে রূপান্তরিত হয়। তারপরে কি প্রোকর্ডাল প্লেট গঠন। এমব্রায়োনিক ডিস্কের ওপর দিকে এন্ডোডার্মের কতকগুলি কোষ স্তম্ভাকৃত অঞ্চলে গঠন করে, যাকে বলা হয় প্রোকর্ডাল প্লেট। প্রিমিটিভ স্টিক গঠন। প্রোকর্ডাল প্লেটের নিচের দিকে একটোডাম কোষগুলো বিভাজিত হয়ে বৃদ্ধি পেয়ে স্ফীত অংশ গঠন করে, একে বলে প্রিমিটিভ স্ট্রিক। এরপরে কি রয়েছে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডাম। ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডাম কি
প্রিমিটিভ স্টিক অঞ্চলের কিছু কোষ কুসুমথলি বিভাজিত হয়ে একটোডার্ম ও এন্ডোডার্মের মধ্যে বিন্যস্ত হয়ে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম গঠন করে। তো এই হচ্ছে পুরো তার পদ্ধতি। তো এগুলো আমি শর্টেই বুঝিয়ে দিলাম, এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, শুধু জেনে রাখাটাই জরুরি। এরপর কি রয়েছে বহিস্থ ভ্রূণীয় পর্দা গঠন। সেটা কি না, এই সময় ভ্রূণের চারপাশে একটি পর্দাময় আবরণ সৃষ্টি হয়। এই আবরণ ট্রোফোপ্লাস্ট থেকে গঠিত হয়ে এই আবরণ প্রধানত ভ্রূণকে রক্ষা করে, ভ্রূণের পুষ্টিতে সহায়তা করে। এটাকেই বলা হচ্ছে বহিস্থ ভ্রূণীয় স্তর। এর যে পর্দাগুলো দেখা যায় সেই পর্দাগুলো কি কি? প্রথমে হচ্ছে কোরিয়ন। কোরিয়ন দেখা যায়। কোরিয়ন কি না, কোরিয়নিক গহ্বরকে ঘিরে এই আবরণ গঠিত হয়। এটি ভ্রূণকে রক্ষা করে। কোরিয়ন দ্বারা গঠিত ভিলাইয়ের মধ্যে ভ্রূণ পরিস্ফুরণের পরবর্তী পর্যায়ে মাতৃদেহ থেকে অক্সিজেন পুষ্টিদ্রব্য সংগ্রহ করে, এর দেহে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ ত্যাগ করে। এরপর কি অ্যামনিয়ন। অ্যামনিয়ন কি? এটি অ্যামনিওটিক তরলকে ঘিরে অবস্থান করে, ভ্রূণকে ঘর্ষণ জাতীয় জনিত আঘাত থেকে রক্ষা করে। তারপর কি রয়েছে অ্যালেন্টোয়েস। অ্যালেন্টোয়েস কি না, এটি এন্ডোডার্ম। এন্ডোডার্ম ও মেসোডার্মের মধ্যবর্তী অংশ। এটি কোরিয়নের সাথে অমরা বা অ্যাম্বিকাল কর্ডের মাধ্যমে রক্ত সংবাহ গঠন করে আর পুষ্টি শোষণ এইসব রেচনে সাহায্য করে। কুসুমথলি। কুসুমথলি কি না, এটি অ্যালান্টোয়েস পর্দার নিকটে থাকে। এর মধ্যস্থ তরল থেকে প্রথম রক্তকণিকা ও রক্তবাহ গঠিত হয়। ভ্রূণের 6 সপ্তাহ বয়স পর্যন্ত এই পর্দা তো রক্ত সরবরাহের কাজ করে। তো এই হচ্ছে বহিস্থ ভ্রূণীয় পর্দার গঠন ও তার অংশের তার বিস্তৃতিগুলো। এত দূর অবধি আমরা জানলাম। এরপর কি পড়বো না অর্গ্যানোজেনেসিস। অর্গ্যানোজেনেসিস কি না, যে প্রক্রিয়ার মাধ্যমে গর্ভাবস্থায় গ্ল্যাস্টুলেশন পর্যায়ে উৎপন্ন 3টি জার্মস্তর থেকে বিভিন্ন কলাস্তর, অঙ্গ ও তন্ত্র পরিস্ফুরিত হওয়ার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ ভ্রূণ বা ফিটাস গঠিত হয়, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে অর্গ্যানোজেনেসিস। অর্গ্যানোজেনেসিস কখন হয় না, গর্ভাবস্থার প্রথম মাসের দিক থেকে শেষের দিক থেকে 9ম মাস অবধি অর্গ্যানোজেনেসিস চলতে থাকে। এর পদ্ধতিটা কি না, অর্গ্যানোজেনেসিস পদ্ধতিতে বিভিন্ন অঙ্গ ও তন্ত্র সৃষ্টির মাধ্যমে ভ্রূণ পুনর্গঠিত বা ফুললি ডেভেলপমেন্ট হয়। অর্গ্যানোজেনেসিসের আগে পর্যন্ত ভ্রূণকে কি বলে? এমব্রায়ো। কিন্তু এরপর স্বয়ংসম্পূর্ণ ভ্রূণকে কি বলে? ফিটাস। এই সময় ভ্রূণ প্লাসেন্টা মাধ্যমে মাতৃদেহ থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে। অর্গ্যানোজেনেসিসের পরে ফিটাস ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয়। অর্গ্যানোজেনেসিসের সময় ভ্রূণের বিভিন্ন জামস্তরগুলো যে রয়েছে সেগুলোর বিভিন্ন পরিবর্তন হয়। অর্থাৎ কি না, আমরা জানলাম ফিটাস আর এমব্রায়ো কি সেটা আলাদা জানলাম। অর্গ্যানোজেনেসিসের আগে অবধি কি জানবো? তাকে বলবো এমব্রায়ো। অর্গ্যানোজেনেসিস সম্পূর্ণ হওয়ার পর তাকে কি বলবো? ফিটাস। তো 1 থেকে 2 সপ্তাহে কি গঠিত হতে পারে? যেমন জাইগোট থেকে বিভিন্ন ধরনের প্রিমিটিভ স্টিপ গঠিত হয় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। 3 সপ্তাহে কি গঠিত হয় না, নোটোকর্ড ও নিউরাল টিউব। তারপরে 4 সপ্তাহে কি গঠিত হয়? হৃদস্পন্দনের সূচনা হয় আর ল্যাজ ও ফুলকা ছিদ্র। 5 সপ্তাহে কি হয়? চোখ ও কানের বিভিন্ন অংশ, যকৃৎ ও অগ্নাশয়ের বাড অংশ। 6 সপ্তাহে হয় রেটিনা আর ল্যাজ ও ফুলকার ছিদ্রের অবলুপ্তি। 7 সপ্তাহে কি হয়? অস্থির স্থূলীকরণ, ঊর্ধ্বপল্লব গঠন, অর্থাৎ চোখের যে পাতা সেটা। কোনই আঙ্গুল বহির্জননাঙ্গ গঠন হয় কবে? 8 সপ্তাহে। আর কি 9 সপ্তাহে কি গঠন হয়? মস্তিষ্কের গঠন হয়, মস্তিষ্কের বিভিন্ন অংশের বিকাশ হয়। আর 10 সপ্তাহে কি হয়? মুখমণ্ডলের গঠন, গলার গঠন স্পষ্ট হয়, লিঙ্গ বৈশিষ্ট্য গঠন হয়। 12 সপ্তাহে জননাঙ্গের গঠন সম্পূর্ণ হয়। আর 5 মাস বয়সে তখন কি হয়? করটি ও চুল সৃষ্টি হয়। 7 মাস বয়সে কি হয়? মাথার চুল বৃদ্ধি পায় ও ফুসফুসীয় সঞ্চালন শুরু হয়। আর 9 মাস বয়সে কি হয়? ভ্রূণের দেহ গঠন সম্পূর্ণ হয় ও বিভিন্ন অনুভূতির সৃষ্টি হয়। তো এই হলো তার টোটাল পদ্ধতি।
আই হোপ কি তোমরা অর্গানোজেনেসিস কি বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, প্লাসেন্টেশন বা অমরা গঠন বা প্লাসেন্টা গঠন কি না, গর্ভাবস্থায় ভ্রূণ ও মাতৃদেহের মধ্যে যে অস্থায়ী কলার সংযোগের মাধ্যমে ভ্রূণের মাতৃদেহ থেকে পুষ্টিদ্রব্য অক্সিজেন সংগ্রহ করে এবং ভ্রূণের কলাকোষ থেকে বিপাক জাতীয় ক্ষতিকারক পদার্থ মাতৃদেহে মুক্ত হয় তাকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি। অর্থাৎ অমরা বা প্লাসেন্টা এক কথায় কি, মানে যেটার মাধ্যমে মা ও শিশুর মধ্যে সংযোগ স্থাপন হয় তাকেই বলা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। তার মধ্যে পুষ্টিদ্রব্য হোক বা অক্সিজেন হোক, যা যাবতীয় কিছু যে আদান প্রদান ঘটে তাকে বলা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। অমরা গঠনের সময় কখন না, অমরা সৃষ্টি হয় তার বৃদ্ধি ও কার্যকারিতাকে প্লাসেন্টেশন বা অমরা সৃষ্টি বলে। গর্ভাবস্থায় স্ত্রী লোকেদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ব্লাস্টোসিস রূপিত হওয়ার পর থেকেই ধীরে ধীরে অমরা উৎপন্ন হতে শুরু করে, অর্থাৎ ব্লাস্টোলেশনের পরে থেকেই অমরা গঠিত হতে শুরু করে। নিষেকের পরে প্রায় 3 সপ্তাহ থেকে অমরা গঠন শুরু হয় এবং 10 সপ্তাহ মধ্যে অমরা সম্পূর্ণ গঠিত হয়ে যায়। আর প্লাসেন্টেশনের পদ্ধতি কি না, প্লাসেন্টেশনের প্লাসেন্টেশনের পদ্ধতিটা কি, গর্ভাবস্থায় গ্ল্যাস্টুলেশন পর্যায়ের শেষে ভ্রূণের চারপাশে বহিস্থ ভ্রূণীয় পর্দা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন গড়ে ওঠে। কোরিয়ন হলো সর্ববহিস্থ ভ্রূণীয় পর্দা। এই কোরিয়ন স্তর থেকে আঙ্গুলের মতো প্রলম্বিত অংশ এন্ডোমেট্রিয়াম স্তরে বিস্তার লাভ করে, এদেরকেই বলা হচ্ছে কি কোরিয়নিক ভিলাই। আর ফিটাল প্লাসেন্টা কাকে বলে না, এই অমরা এই যে এগুলো এই কোরিয়নিক ভিলাই এগুলোই যখন আবার অমরা গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে ফিটাল প্লাসেন্টা। আর ক্রিপ্টস কি না, কোরিয়নিক ভিলাই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে বিস্তার লাভ করায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ভিলাই বৃদ্ধি পেয়ে কতগুলি খাঁজ গঠিত করে, তাকে বলা হয় ক্রিপ্টস। প্রোজেস্টেরন নামক হরমোনের প্রভাবে গর্ভবতী মায়েদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি স্ফীত গ্রন্থিময় ও স্বল্প রক্তজালক সমৃদ্ধ হয়, একে বলে ডেসিডুয়া স্তর। এর 3টি ভাগে ভাগ করা যায়, ডেসিডুয়া বেসালিস, আর কি কি ডেসিডুয়া প্যারাইটালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস। ডেসিডুয়া বেসালিস কি না, যখন ব্লাস্টোসিস রোপিত হয়। আর প্যারাইটালিস কি, যে অংশে ভ্রূণ যুক্ত হয়ে সেই অংশটা বাদে বাকি অংশটা ডেসিডুয়া অংশ বলে ধরা হয়। আর ক্যাপসুলারিস কি না, এটি ভ্রূণ ও জরায়ুর গহ্বরের মধ্যবর্তী অংশ যা ভ্রূণকে ঘিরে ক্যাপসুলের মতো বিন্যস্ত করে। প্রকৃত অমরা কি বা প্রকৃত প্লাসেন্টা, ট্রু প্লাসেন্টা না, কোরিয়নিক ভিলাই ব্লাস্টোসিস্টের চারিদিকে সৃষ্টি হয়, পরবর্তীকালে এটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়াল বেসালিসের সঙ্গে সংযুক্ত হয়, একেই আমরা বলি ট্রু প্লাসেন্টা। আর মেটাডিসকয়েডাল অমরা কি না, এই এন্ডোমেট্রিয়াম স্তরের মধ্যে গঠিত চাকতির মতো অংশ যে দেখতে তাকেই আমরা বলি মেটাডিসকয়েডাল প্লাসেন্টা। আর ভ্রূণ থেকে একটা দড়ির মতো যে অংশ গঠিত হয় অমরার সঙ্গে যুক্ত হয় সেটা তো তোমরা জানোই, তাকে বলা হয় এম্বিকাল কর্ড বা নাভিরজ্জু, যেটা থেকেই একটা শিশুর নাভি গঠিত হয়। তারপর আর কি রয়েছে না, আর রয়েছে এলানোটো কোরিয়নিক অমরা। সেটা কি না, মানুষের অমরা কোরিয়ন ও এলান্টয়েসের সম্বন্ধে গঠিত হয় যে অমরা তাকেই বলা হয় এলানোটো কোরিয়নিক অমরা। আর রয়েছে তোমাদের ডেসিডুয়েট অমরা। সেটা কি না, প্লাসেন্টা গঠনের সময় জরায়ুর ডেসিডুয়া ফিটাল প্লাসেন্টার সাথে যুক্ত থাকায় এই অমরাকে কি বলা হয় ডেসিডুয়েট অমরা। তো এই হচ্ছে অমরার গোটা কাজ বা তার পদ্ধতির গোটা অংশ। এরপর আমরা কি পড়বো, অমরার কলাস্থানিক গঠন। অমরার কলাস্থানিক গঠন কি না, মাতৃদেহের অংশসমূহ, মাতৃদেহের যে অংশ সেটা কি না, ট্রফোব্লাস্ট নিঃসৃত উৎসেচকের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়া বেসিলাস স্তরে আবরণী কলাকোষে প্রতিবৃষ্ট প্রকোষ্ঠ গঠিত করে, যাকে কি বলে ব্লাড সাইনাস বা রক্ত সাইনাস। গর্ভাবস্থায় জরায়ুর প্রাচীর গাত্রের কিছু কিছু সূক্ষ্ম রক্তবাহ এন্ডোথেলিয়াল স্তর বিনষ্ট করে, তার ফলে ব্লাড সাইনাস মাতৃদেহ দ্বারা রক্তপূর্ণ থাকে। এক্ষেত্রে
মাতৃদেহে ধমনীর মাধ্যমে রক্ত প্রবেশ করে ও শিরার মাধ্যমে মাতৃদেহে রক্ত ফিরে যায়। আর একটা কি না ভ্রূণের অংশসমূহ, ফিটাল পার্টস। ভ্রূণের চারপাশে সৃষ্ট কোরিয়ন নামক ভ্রূণীয় পর্দা এন্ডোমেট্রিয়াম স্তরে সৃষ্ট ক্রিপ্টসে আঙ্গুলের মতো প্রলম্বিত হয়ে কোরিয়নিক ভিলাই গঠন করে। ভ্রূণের উদর অংশ থেকে অ্যাম্বিক্যাল কর্ড সৃষ্টি হয়। এই কর্ডের মধ্যে শিরা ও ধমনী বিস্তার লাভ করে এবং কোরিয়নিক ভিলাইয়ের মধ্যে জালক সৃষ্টি করে। তো এটা হচ্ছে অমরার কলাস্থানিক গঠন। আর অমরার শরীরবৃত্তীয় কাজগুলো কি কি? শারীরবৃত্তীয় কাজগুলো না ভ্রূণের পুষ্টিতে ভূমিকা, যেমন কি না অমরার মাধ্যমে মাতার রক্ত থেকে পুষ্টিদ্রব্য গ্রহণ, আর পুষ্টি রক্তস্রোতের প্রবেশ করে ভ্রূণের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। তারপর সঞ্চয় ও পরিপাক, অমরাতে কিছু মাত্রায় গ্লাইকোজেন, লিপিড, লৌহ, ক্যালসিয়াম ইত্যাদি থাকে, সঞ্চিত থাকে। এরা প্রয়োজন মতো উৎসেচকের ক্রিয়াশীলতায় ভেঙে ভ্রূণের রক্তে শোষিত হয়। গ্যাসীয় আদান প্রদান, সেটা কি না অমরার মাধ্যমে মাতার রক্ত থেকে O2 ব্যাপন হয়ে ভ্রূণের রক্তে প্রবেশ করে, আবার ভ্রূণের রক্তের কলাকোষ থেকে CO2 রক্তের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া অমরার মাতার দেহে প্রবেশ করে। তারপর কি রেচন, রেচন কি ভ্রূণের কলাকোষে অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া সৃষ্টি হয়। নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হয়, যেটা কিনা ভ্রূণের রক্ত থেকে অমরার ব্যাপনের প্রক্রিয়ায় মাতার রক্তে প্রবেশ করে। আর রক্ষামূলক কার্য, যেমন অমরা মাতার দেহ থেকে রোগ জীবাণু ও বিষজ পদার্থকে ভ্রূণে প্রবেশে বাধা দেয়। আর রোগ প্রতিরোধ, মাতার দেহে যে বিভিন্ন রোগ রয়েছে বা অ্যান্টিবডি ভ্রূণের প্রবেশে বাধা দেয়, ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি পায়। যেমন যদি কোনো মায়ের ধরো কোনো আগে রোগ থাকে, তবে সেই রোগের অ্যান্টিবডি মায়ের দেহে উৎপন্ন হয় এবং সেই অ্যান্টিবডি অমরার মাধ্যমে মাতৃদেহে ভ্রূণের প্রবেশ করে। এর ফলে কি হয়, ভ্রূণকে ভ্রূণ তখন প্রতিরোধী হয়ে ওঠে, রোগ প্রতিরোধী হয়ে ওঠে, ফলে রোগ সংক্রমণ থেকে রক্ষা পায়। আর কি অন্তঃক্ষরা কার্য, যেমন গর্ভাবস্থায় স্ত্রী লোকেদের প্রাচীর গাত্রে সৃষ্ট অমরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অমরা থেকে খরিত গুরুত্বপূর্ণ হরমোনগুলো বিভিন্ন কাজে সাহায্য করে। তো এটাই হচ্ছে অমরার শারীরবৃত্তীয় গঠন। এরপর আমরা কি পড়বো না, এরপর আমরা পড়বো পার্চুরেশন। পার্চুরেশন বা কি? সন্তান প্রসব। সন্তান প্রসব বা পার্চুরেশন কি না, যখন মাতৃদেহে জরায়ুর মধ্যে বৃদ্ধি ও পরিস্ফুরণের পর যখন সেই ভ্রূণটা পুনর্গঠিত হয়ে শিশুর রূপ ধারণ করে, শিশু গঠিত হয়ে পড়ে, তখন সেই শিশুর জরায়ুর সংকোচনের দরুন অমরা সমেত প্রসবের মাধ্যমে মাতৃদেহ থেকে বাইরে নির্গত হয়। তাকেই বলা হচ্ছে সন্তান প্রসব বা পার্চুরেশন। তার পদ্ধতিটা কিরকম না, তার পদ্ধতি হচ্ছে পার্চুরেশনের স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা তন্ত্রের যৌথ ক্রিয়ার ফলে কি হয়, এই পার্চুরেশন ঘটে। গর্ভাবস্থার শেষের দিকে জরায়ু ও উদর অংশের সংকোচন, সার্ভিক্সের প্রসারণ, শিশুর পথকে নির্গমন ইত্যাদিতে সম্মিলিতভাবে একে কি বলে, লেবার বলে। এই সময় সে অস্বাচ্ছন্দ্য ও যন্ত্রণা হয়, তাকে লেবার পেইন বলে। তার প্রথম ধাপটা কি, প্রসারণ দশা। সেটা কি না, গর্ভাবস্থা শেষের দিকে ভ্রূণ গঠিত হলে সেই সংকেত মস্তিষ্কে পৌঁছায়। তার প্রভাবে পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন খরিত হয়। এই হরমোনের ক্রিয়াশীলতায় জরায়ুর প্রাচীর গাত্রে পেশির ও উদর অংশের পেশির সংকোচন শুরু হয়। এর ফলে কি হয়, সার্ভিক প্রসারিত হয় ও অ্যামনিয়ন বিদীর্ণ হয়ে অ্যামনিওটিক ফ্লুইড নির্গত হয়। তারপরে নির্গমন দশা, এরপরে জরায়ুর তীব্র সংকোচনের ফলে নরম ও প্রসারিত সার্ভিক্সের মধ্য দিয়ে জরায়ু থেকে শিশুর মস্তক অংশ যোনিতে প্রবেশ করে। প্রসারিত যোনিপথ দিয়ে শিশু ভূমিষ্ঠ হয়। শিশুর শক্ত ও গোলাকার মস্তক অংশ যোনিপথে প্রসারিত হতে সহায়তা করে। এই দশাটি 20 থেকে 60 মিনিট বা কখনো কখনো তার বেশি সময়ও হতে পারে। আর প্লাসেন্টাল দশা কি, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর 10 থেকে 45 মিনিট মায়ের জরায়ুর প্রাচীর গাত্র থেকে অমরা বিচ্ছিন্ন হয়। অমরা বা অ্যাম্বিক্যাল কর্ড ও ভ্রূণীয় পর্দা যোনিপথে দেহে বাইরে নির্গত হয়। এরপর অ্যাম্বিক্যাল কর্ডটিকে কেটে বেঁধে দেওয়া হয়। বুঝতে পেরেছ? তারপর পার্চুরেশনে হরমোনের কি ভূমিকা সেটা দেখবো। এরপর আমরা দেখে নিব পার্চুরেশনে হরমোনের কি ভূমিকা রয়েছে।
পার্চুরেশনের হরমোনের কি ভূমিকা রয়েছে? প্রথমে কি হরমোন রয়েছে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে? গর্ভাবস্থার শেষের দিকে ইস্ট্রোজেন নামক স্টেরয়েড হরমোনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, ফলে জরায়ুর প্রাচীর গাত্রে মায়োমেট্রিয়াম স্তরের সংকোচন শুরু হয়। তারপর কি রয়েছে? অক্সিটোসিন। মায়ের পশ্চাৎ পিটুইটারি থেকে নিউরো হরমোন অক্সিটোসিন নিঃসৃত হয়। এর প্রভাবে জরায়ুর মায়োমেট্রিয়াম স্তরের মসৃণ পেশির সংকোচনের মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। এই সময় সুষমাকাণ্ডের কটি অঞ্চলে সৃষ্ট প্রতিবর্তনের দরুন উদর অঞ্চলে পেশির তীব্র সংকোচন শুরু হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন। এই হরমোন জরায়ুকে অক্সিটোসিনের হরমোনটি প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণে উদ্বুদ্ধ করে। এর ফলে জরায়ুর প্রাচীরগাত্রের মধ্যস্থ প্লাসেন্টা থেকে কয়েক প্রকার প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসৃত হয়। এগুলি পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে অক্সিটোসিন নিঃসৃত ও জরায়ুর প্রাচীরগাত্রের মায়োমেট্রিয়াম স্তরে মসৃণ পেশির সংকোচনের মাত্রা বৃদ্ধি করে। আর কি রয়েছে? রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন কি না, গর্ভাবস্থার শেষের দিকে ডিম্বাশয় ও অমরা থেকে ইল্যাক্সিন নামক এক প্রকার পলিপেপটাইড হরমোন নিঃসৃত হয়। এই হরমোন শ্রেণীচক্রে সিমফাইসিস পিউবিস নামক পেলভিক লিগামেন্টকে প্রসারিত হতে ও সার্ভিক্সকে নরম ও প্রসারিত হতে সহায়তা করে। তার ফলে যোনিপথ প্রসারিত ও স্বাভাবিকভাবে সন্তান প্রসব ঘটে। আর কি, এটাই হচ্ছে মানে সবগুলো হরমোনের ভূমিকা ও তাদের কাজবাজ। তো পার্চুরেশনের ভূমিকাগুলো কি কি, পার্চুরেশনের হরমোনগুলো কি কি ভূমিকা নেয় দেখলাম। এরপর আর একটাই লাস্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে কি? ল্যাকটেশন। ল্যাকটেশন বা দুগ্ধ নিঃসরণ। এটা কি হয় না, গর্ভধারণের শেষের দিকে বিশেষত সন্তান প্রসবের পর মায়ের স্তনীগ্রন্থি অ্যালভিওলাইয়ের কোষসমূহে উৎপন্ন দুগ্ধের নালিকার মাধ্যমে নিঃসরণ ঘটে। তাকেই বলা হয় ল্যাকটেশন। কখন হয় না, গর্ভাবস্থার শেষের দিক থেকে দুগ্ধ নিঃসরণ শুরু হলেও প্রকৃতপক্ষে দুগ্ধ নিঃসরণ সন্তান প্রসবের পর ভালোভাবে ঘটে এবং কয়েক মাস মানে 6 থেকে 12 মাস অবধি চলতে থাকে। এর পদ্ধতিটা কিরকম না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ হয়। এটি একটি প্রতিবর্ত ক্রিয়া। একে শিশুর মাতৃদুগ্ধ সাকলিং রিফ্লেক্স বলে। এটি একটি স্নায়ু অন্তঃক্ষরা প্রতিবর্ত। স্তন্যপানের ইচ্ছায় সদ্যজাত শিশুর মায়ের স্তনগ্রন্থির বৃন্তের সজারে মুখ লাগিয়ে টানার দরুন এই অঞ্চলের কি হয় না, মেকানো রিসেপ্টরগুলি উদ্দীপিত হয়। এর ফলে মস্তিষ্কে হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়। ফলে হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষগুলো প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এই বা ফ্যাক্টর এগুলো ক্ষরিত হয়। এর ফলে হাইপোথ্যালামাস কি হয় না, হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্রের মাধ্যমে পরিবাহিত হয়ে পিটুইটারি গ্রন্থিতে আসে। প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এর প্রভাবে অগ্রপিটুইটারি থেকে প্রোল্যাক্টিন ক্ষরিত হয়, যা রক্তে মেশে ও রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে স্তনগ্রন্থিতে পৌঁছায়। প্রোল্যাক্টিনের প্রভাবে স্তনগ্রন্থির অ্যালভিওলাস প্রাচীরগাত্রের আবরণী কোষগুলো থেকে দুগ্ধ ক্ষরিত হয়ে অ্যালভিওলাসের মধ্যস্থ গহ্বরে মুক্ত হয়। এভাবেই দুগ্ধক্ষরণ ঘটে। আর কি হয় না, আর যেটা হয় প্রোল্যাক্টিন হরমোনের, সেই প্রোল্যাক্টিন রিলিজিং হরমোনের প্রভাবে পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন নামক নিউরো হরমোন গঠিত হয়। এই হরমোন স্তনগ্রন্থি পরিবাহিত হয়ে অ্যালভিওলাসের প্রাচীরগাত্রের মাধ্যমে মায়োএপিথেলিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে। ফলে এই কোষসমূহ সংকুচিত হয়। তখন অ্যালভিওলাস থেকে দুগ্ধ নালিকার মাধ্যমে প্রবেশ হয়ে স্তনগ্রন্থি ছিদ্রের মাধ্যমে শিশুর মুখের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ দুগ্ধ নিঃসরণ হয়। অর্থাৎ এখানে কিন্তু দু ধরনের হরমোন কাজ করছে, প্রোল্যাক্টিন আর অক্সিটোসিন। বুঝতে হবে কোনটা কোন সময়। প্রোল্যাক্টিন দুগ্ধ মানে কি বলবো, উৎপাদনে হেল্প করছে, দুগ্ধ নিঃসরণও করছে, কিন্তু ইজাকুলেট করছে অক্সিটোসিন, অর্থাৎ নিক্ষেপণ করছে, মানে বাইরে নির্গত করছে কিন্তু অক্সিটোসিন। এটা বুঝতে হবে। আর একটা কি রয়েছে লাস্ট পয়েন্ট, হরমোনের ভূমিকা। হরমোনের ভূমিকা কি, গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন নামক স্টেরয়েড হরমোন তো রয়েছেই। এই হরমোনগুলো দুগ্ধ উৎপাদন বা নিঃসরণে কি হয়, বাধা দেয়। এই হরমোন কি হয়, সেই জন্য গর্ভবতী মায়ের স্তনগ্রন্থিতে দুগ্ধক্ষরণে বিশেষভাবে সহায়তা করে। সেটা কি, প্রোল্যাক্টিন বা লিপ্টোপ্রোটিন।
এই গর্ভাবস্থার 5 সপ্তাহ থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা খুব বেশি থাকে, প্রায় 10 থেকে 12 গুণ বৃদ্ধি পায়। আর কি হয় না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এর মাত্রা গর্ভাবস্থার পূর্বের অবস্থায় আবার ফিরে যায়, মানে আগে যেরকম ছিল। আর একটা যেটা বললাম অক্সিটোসিন, সেটা কি করে, অক্সিটোসিন নামক নিউরো হরমোন দুগ্ধ নিঃসরণে ভূমিকা পালন করে। এছাড়াও একাধিক হরমোন রয়েছে, যেমন অ্যাড্রিনাল কর্টেক্স, তারপরে কর্টিসল, থাইরয়েড, এগুলো তো রয়েছেই, যেগুলো দুগ্ধ নিঃসরণের জন্য হেল্প করে। আর একটা জিনিস আমি বলে রাখি, কোলোস্ট্রাম। কোলোস্ট্রামটা কি না, সন্তান প্রসবে সাধারণত 72 থেকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে যে প্রথম মাতৃদেহ থেকে স্তনগ্রন্থি থেকে প্রোটিন সমৃদ্ধ ঘন হলদে বর্ণের তরল নিঃসৃত হয়, তাকেই বলা হয় কোলোস্ট্রাম। মানে প্রথম যে দুগ্ধটা সেটা একটু হলদে বর্ণের হয়। আর সেখানে কি সব থেকে বেশি থাকে, IgA সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আর এখানে কি হয় না, ফ্যাটের পরিমাণ খুব কম থাকে এই দুগ্ধটায়। তো এটাই হচ্ছে আজকের টোটাল টপিক বলো বা চ্যাপ্টার বলো, পুরোটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেললাম। তো খুব শীঘ্রই এই চ্যাপ্টারের উপর একটা মক টেস্ট আমি আনবো। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। আজকের ক্লাসটা বাস এতটুকুই। কেমন লাগলো ক্লাসটা জানিও। আর এই পুরোটা হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন পুরোটা চ্যাপ্টার আজ শেষ হলো। পুরোটা চ্যাপ্টারই কেমন ভাবে তোমরা বুঝতে পারলে বা কতটা হেল্পফুল হলো সেটাও জানিও কমেন্ট সেকশনে। আর যদি কোনো ডাউট থেকে থাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে বলতে পারো, বা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো কোনো ডাউট থেকে থাকলে। আমরা নেক্সট ক্লাসে বা আলাদাভাবে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে আরো তোমাদের বন্ধুরাও শিখতে পারে, জানতে পারে। তো নেক্সট আমরা শুরু করব, নেক্সট যে চ্যাপ্টারটা আমরা তোমাদের 3rd সেমিস্টারে শুরু করব, সেটা কি না, সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য। এই চ্যাপ্টারটা আমরা শুরু করব নেক্সট ডেট থেকে। তো আজকের ক্লাসটা বাস এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে ব্লেসড।